সাবেক রাষ্ট্রপতি বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডক্টর একিউএম বদরুদ্দোজা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 3:15টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাত থেকেই হাসপাতালে ভিড় করেন স্বজন শুভাকাঙ্ক্ষীরা। সকালে উত্তরায় প্রথম জানাজা ও বাদ জোহর বারিধারায় দ্বিতীয় জানাজা। আগামীকাল সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। খ্যাতিমান চিকিৎসক থেকে রাজনীতির বহু ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন, নানা ক্ষেত্রে দুটি ছড়ানো জলজলে এক নাম অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী, যিনি সব মহলে পরিচিত বি চৌধুরী নামে। 9 দশকের বর্ণাঢ্য জীবন পেরিয়ে সামিল হলেন অসীমের পথে মহাযাত্রায়। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত বুধবার সকালে অধ্যাপক ডাক্তার বি চৌধুরীকে ভর্তি করা হয়েছিল নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। রাত 3:15টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নন্দিত চিকিৎসক, আলোচিত রাজনীতিবিদ। খবর পেয়ে শেষ রাতের বৃষ্টি উপেক্ষা করেই হাসপাতালে ভিড় করেন স্বজন শুভাকাঙ্ক্ষীরা। নানা ভূমিকায় মানুষের জন্য বি চৌধুরীর কাজ করে যাওয়ার কথা স্মরণ করেন প্রিয়জনরা। বিনা পয়সায় প্রচুর রোগীর উনি সেবা করেছেন এবং ওনার কাছে এসে পয়সার অভাবে কেউ চিকিৎসা ছাড়া এখান থেকে যায়নি। মানুষের যে কোনো বিপদে আপদে প্রয়োজনে আমরা ওনাকে কাছে পেয়েছি। একজন ডাক্তার হিসাবে রোগীকে যেমন চিকিৎসা করে, উনি একজন ডাক্তার হিসাবে জাতিকে চিকিৎসা করছেন। মানুষের মনের কথা বুঝতেন, হৃদয়ের কথা বুঝতেন। কৃষকের বলেন, শ্রমিকের বলেন, শিক্ষকের বলেন, প্রশাসনের বলেন। হয়তো বা অনেকে ওনার বক্তব্যে, রাজনীতিতে, সিদ্ধান্তে কষ্ট পেতে পারেন। আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন। যারা আমার বাবার খুব কাছে থেকে ওনাকে দেখেছেন, যেই দলেরই হোক, সব দলের মানুষের কাছে থেকে দেখেছেন, আমি মনে করি তাদের অন্তরটা জানে যে বিশ্ব দেশে মানুষ হিসেবে কেমন ছিলেন। সেই দোয়াটুকু সবাই করবেন, আমরা এতটুকুই চাই। 1930 সালে রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও জীবনের প্রথম ভাগে প্রত্যক্ষ রাজনীতিতে দেখা যায়নি যুক্তফ্রন্ট ও কৃষক প্রজা পার্টির নেতা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সন্তান বি চৌধুরীকে। সেন্ট গ্রেগরি ঢাকা কলেজ ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী হিসেবে কৃতিত্বে স্বাক্ষর রাখা এই গুণীজন নাম কোড়ান দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে 1978 সালে রাজনীতিতে বি চৌধুরীর পা রাখা। নির্বাচিত হন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। 1979 সালে মুন্সিগঞ্জ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে। পঞ্চম জাতীয় সংসদে সংসদ উপনেতা, সপ্তম সংসদে বিরোধী দলীয় উপনেতার মতো সংসদীয় মর্যাদাপূর্ণ আসনে আসীন হন বি চৌধুরী। 2001 সালের 14 নভেম্বর নির্বাচিত হন বাংলাদেশের 12তম রাষ্ট্রপতি। তবে রাজনৈতিক কারণে মাত্র 7 মাসের মাথায় 2002 সালের 21 জুন ইস্তফা দেন রাষ্ট্রপতির পদ থেকে। এরপর 2004 সালে গঠন করেন বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল। মৃত্যু পর্যন্ত ছিলেন দলটির সভাপতির দায়িত্বে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। একিউএম বদরুদ্দোজা চৌধুরীর তার নিজস্ব যে প্রতিষ্ঠিত যে উত্তরা মহিলা কলেজ হাসপাতালে, সেখানেই মূলত তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা 8টায়। তবে এখন পর্যন্ত সেটি শুরু হয়নি। তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো জানাজা অনুষ্ঠিত হবে। এবং আমরা জানিয়ে রাখি যে মূলত আজ রাত 3:30টার দিকে তার মৃত্যু হয়, শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। এবং এই কলেজে তার প্রতিষ্ঠিত যে মহিলা কলেজ হাসপাতাল, সেখানে তার মৃত্যু হয়। এবং তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বারিধারা কূটনৈতিক এলাকায় বাদ জোহর।
এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এই প্রথম জানাজাকে কেন্দ্র করে আমরা দেখছি এই মুহূর্তে অনেকেই উপস্থিত হয়েছেন, তার আত্মীয় স্বজন সহ, এবং এই হাসপাতালে যারা আছেন তারা এবং এলাকাবাসী। আমরা দেখছি মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্ররা কিন্তু এই মুহূর্তে আছেন, তারা দোয়া করছেন। কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে। বলে রাখি যে গত শুক্রবার দিবাগত রাতে 3:30টার দিকে এই মহিলা কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার ছেলে মাহিবী চৌধুরী এই মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তার যে এই প্রতিষ্ঠিত যে হাসপাতালটি, সেখানকার কার্ডিওলজিস্ট একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব ও শায়লা চৌধুরীর তত্ত্বাবধানে সাবেক রাষ্ট্রপতির চিকিৎসা চলছিল, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্তত বয়োবৃদ্ধ সাবেক রাষ্ট্রপতি, যার বয়স হয়েছিল 95 বছর এবং বার্ধক্যজনিত নানা রোগে তিনি আসলে ভুগছিলেন। তিনি আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি ছিলেন। তার রাজনৈতিক জীবনের কথা যদি বলি, যে আসলে তিনি 1978 সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন এবং অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন এই দলটির, এবং জিয়াউর রহমান সরকারের সময় তিনি কিন্তু উপপ্রধান মন্ত্রীও ছিলেন এবং তিনি মূলত জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন এবং তার মৃত্যুর খবরে আসলে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার জন্য দোয়া করছেন এবং তার সর্বশেষ নামাজে জানাজা তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম উত্তরায়। দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, স্বৈরাচারের দোষরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে মৌলিক সংস্কারের সুপারিশ করবে দলটি। শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনে রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে তারা। ছাত্র জনতার বিপ্লবের মূল মন্ত্র সামনে রেখে ঐক্যমতের ভিত্তিতে নতুন রাজনৈতিক চর্চায় আগ্রহী বিএনপি। মার্জিয়া মুমুর প্রতিবেদন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গত 11 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার করতে 6টি কমিশন গঠন করে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ওই মাসেই বিএনপি সংস্কার কৌশল ও রূপরেখা প্রণয়নে দলের মহাসচিবের নেতৃত্বে 6 সংস্কার কমিটি গঠন করে। দলের নির্বাচন কমিশন বিষয়ক সংস্কার কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন গঠন, নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ তুলে ধরবে বিএনপি। যেখানে আমরা কমন জায়গায় আসতে পারবো সবাই মিলে জাতীয় ঐক্যমতের মাধ্যমে, সেই ফান্ডামেন্টাল মৌলিক সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি। সেটার কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই এবং তার মাধ্যমে যেইখানে ভিন্নমত থাকবে সেখানে আমাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি সরকার গঠন করতে হবে, তো সেটাও অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেটা ব্যতীত তো গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার কোনো সুযোগ নেই। সংবিধান পুনর্গঠন ও প্রশাসন সংস্কার কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোনো ব্যক্তির পরপর 2 বার প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার সুপারিশ করবে বিএনপি। স্বৈরাচারের দোষরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার প্রস্তাবও দেবে দলটি। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। জুডিশিয়ারির, প্রশাসনিক এবং পুলিশ বিভাগের সহ সংস্কারের জন্য প্রস্তাব করেছে। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে জোর দেওয়ার কথা জানালেন শিল্প ও বাণিজ্য সংস্কার বিষয়ক কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু। পাবলিক সার্ভিস কমিশন, তার জন্য একটা আইনই আছে আমাদের, সে আমাদের দুদক, আমাদের আইন আছে। এরকম শত শত প্রতিষ্ঠান আছে যেগুলি জনকল্যাণে আইন দ্বারা প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং ভবিষ্যতে কোন কাঠামোতে এই প্রতিষ্ঠানগুলো চলবে সেটাকে নির্ধারিত করা। প্রতিহিংসা ও সংঘাতমুক্ত রাজনীতির বাইরে গিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চায়ও গুরুত্ব দেবে বিএনপির সংস্কার কমিটিগুলো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। কাজের অনুমতি পেয়েও যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত নেয়ার বিষয়টি বিবেচনায় আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। জানান, রোহিঙ্গা প্রত্যাবাস ইস্যুতে ঢাকাকে সহায়তা করবে কুয়ালালামপুর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সফরে প্রথম কোনো দেশের সরকার প্রধান, তাই স্বাভাবিকভাবেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের হলেও এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন। শুক্রবার দুপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ 58 জন সফর সঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনোয়ার ইব্রাহিমকে দেয়া হয় গার্ড অফ অনার। সংক্ষিপ্ত সফরে বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন দুই দেশের সরকার প্রধান। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন দুই সরকার প্রধান। প্রধান উপদেষ্টা জানান, দুই দেশের কৃষি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিক খাতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। আহ্বান জানানো হয়েছে শ্রমবাজার উন্মুক্ত করতে। Increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense and youth development. এ সময় কাজের অনুমতি পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত নেয়ার ব্যাপারে বিবেচনার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। I would certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase, once we satisfy, I think we'll do it at a fast track, fast phase. Thank you. This will require. রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আসিয়ান সহ আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এতে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। On the Rohingya issues we discussed, it's not only Bangladesh problem, which is a serious one, it's also Malaysian problem. Malaysia has the same Rohingya issue. A smaller one, but a smaller number of people, but the same issue. So we need to find a solution for that. We work together to ASEAN, to Malaysian government, and to the broader international community. পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় মাত্র 5 ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আনোয়ার ইব্রাহিম। নাজমুস তালেহি, সময় সংবাদ, ঢাকা। ভোক্তাকে স্বস্তি দিতে সরকার নিত্যপণ্যে যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিলেও বাজার সিন্ডিকেটের কাছে অসহায় সাধারণ মানুষ। ক্রেতা বিক্রেতা এমন অভিযোগ করলেও উল্টো ব্যবসায়ীদের সদিচ্ছায় অভাবকে দায়ী করছে কৃষি বিপণন অধিদপ্তর। এমন দাবি আর অভিযোগের মধ্যেই যখন অযৌক্তিক দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তা, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তিশালী বাজার কাঠামো গড়ে তোলার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শাহজাহান খানের ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। আইন মেনে গেল মার্চে মাছ, মাংস, ডিম, সবজি সহ 29টি কৃষি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। সেপ্টেম্বরে সেই দাম কিছুটা বাড়িয়ে ব্রয়লার, সোনালী মুরগি ও ডিমের দাম পুনরায় নির্ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রশ্ন হলো, বাজার বাস্তবতা কি? সেপ্টেম্বরের শেষে এসে দেখা যাচ্ছে নির্ধারিত দামে বাজারে মিলছে না কোনো পণ্যই। কেন বাজারে সেই দামের বাস্তবায়ন নেই? এমন প্রশ্নে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, একদিকে ঠেকানো যাচ্ছে না হাত বদলে মুনাফা লুটের প্রবণতা, অন্যদিকে রয়েছে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব। সরবরাহ শৃঙ্খলে যখন অতিরিক্ত হাত ঢুকে যায় বা অতিরিক্ত যারা আসলে তেমন কোনো ভ্যালু অ্যাড করছে না, খালি হাত বদল করছে, তখনই এই সরবরাহ শৃঙ্খলটা অদক্ষ হয়ে পড়ে এবং এই বাজারের এই ধরনের প্রাইসিং আমরা বিহেভিয়ার দেখতে পারি। এটা হচ্ছে মুখ্য। যদি এই আনইন্টারাপ্টেড বা আনডিসরাপশনগুলোকে দূর করা যায়, তাহলে কিন্তু বাজার মূল্য অনেক স্থিতিশীলতাতে নিয়ে আসা যায় বলে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। অবশ্য এমন সহজ সরল পথে হাঁটছেন না পাইকারি ব্যবসায়ীরা। তারা সামনে আনছেন চাহিদা যোগানের সম্পর্ককে। আর খুচরা বিক্রেতারা বলছেন, এখনো বাজারে সক্রিয় রয়েছে ইচ্ছেমতো দামে পণ্য বিক্রি করা সিন্ডিকেট। কাঁচামালের বাজার আমদানি যদি কম হয়
ওই 1-2টা বাইরে জায়গা 5টা বাইরে জায়গা হাটে যে পাইতেছে দাম একদম কম কিনতেছে, হাটে যে না পাইলে দাম অবশ্যই বেড়ে যেতে। যারা এলসি করে তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, এলসি বন্ধ, সরবরাহ নেই, মালের সরবরাহ কম, এই কারণে প্রত্যেক দিন দাম বাড়তেছে। এক সপ্তাহের ভিতরে আপনার দেখা গেছে 30-40 টাকা ডিফারেন্স হয়ে গেছে। খুচরা বিক্রেতাদের মতো সাধারণ ভোক্তাদেরও দাবি, অসাধু ব্যবসায়ীদের কারণে কমছে না নিত্যপণ্যের দাম। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সিন্ডিকেটটা আগে প্রচারে ছিল, এখন নীরবতাভাবে কাজ করছে। যে কোনো সরকারে আসুক, তারা যদি তাদের ব্যবসায়ীদের থেকে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে রাখে, তো ওই ব্যবসায়ীরা কি করবে? অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে মনিটরি পলিসি ও যৌক্তিক মূল্য নির্ধারণে নজর দিতে হবে। পাশাপাশি বৃহৎ শিল্প গ্রুপকেও দায়বদ্ধতার আওতায় আনতে হবে। ফিসক্যাল পলিসি যেটা আছে সেটার রিফ্লেকশনটা যাতে থাকে, যদি ট্যারিফ রেশনালাইজ হয়, বড় বড় যে কোম্পানিগুলো যাতে ডিমের বাজার বা ব্রয়লার মুরগির যে মার্কেটটা আছে সেইটাকে যাতে প্রভাবিত না করতে পারে। বাজার ব্যবস্থাপনা জোরদার করতে পারলে মূল্যস্ফীতি অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। তারা একটা প্রেসারের মধ্যে থাকবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উৎপাদক, মধ্যস্বত্বভোগী, পাইকার আর সবশেষ খুচরা, কোনো পর্যায়ে ক্রয় বিক্রয়ে কোনো রসিদ দেয়া নেওয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামে লাগামহীন ডিমের বাজার। যদিও পাইকার ব্যবসায়ীদের দাবি, এখানে তাদের কারসাজির কোনো সুযোগ নেই, উৎপাদক পর্যায়ে বাড়াতে হবে মনিটরিং। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে, যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা। মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন 154 টাকা, আর খুচরায় বিক্রি হচ্ছে 175 টাকায়, যা সরকার নির্ধারিত দাম থেকে 33 টাকা বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে। ক্রয় ভাউচার তো উনি রাখছেন না, আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না। উনি কিন্তু পাইকারি বিক্রেতা। একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি, তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি। পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। যেখানে উৎপন্ন ওইখানে যাইয়া দেখেন ওইখানে কি বেচতেছে না বেচতেছে, কারণ আমরা তো এটা প্রোডাকশন করতেছি না। খাবার থেকে গাজীপুর থেকে যারা মালগুলো আনে ওইখানে হলে হইতে পারে, আপনারা সেখানে তদারকি করেন, সেখানে যদি মার্কেটটা কমে, এখানে অবশ্যই কমবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা। কর্পোরেট গ্রুপ, আবার কয়েকজন বড় আমদানি পাইকারি ব্যবসায়ী, তারা এগুলোর সাথে জড়িত। তো তারা আসলে ম্যানিপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে। এটাই ছিল আসলে মূল কারণ। যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন, তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সর্বনিম্ন। শিক্ষকরা বলছেন, তাদের বেতন দেয়া হয় তৃতীয় শ্রেণীর কর্মচারীর গ্রেডে, যা দিয়ে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম অবস্থা শিক্ষকদের। শিক্ষাবিদরা বলছেন, সামাজিক মর্যাদা ও বেতন সহ সুযোগ সুবিধা বৃদ্ধি না করলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, সরকার প্রাথমিক শিক্ষকদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধির ব্যাপারে আন্তরিক। শাকির আহমেদের রিপোর্ট। দূর করার জন্য আপনাদের রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হওয়ার পর তিনি যা বেতন পাচ্ছেন তা দিয়ে পরিবারের খরচ মেটানো তো দূরের কথা, ঢাকায় মাথা গজার বন্দোবস্ত করতেই হিমশিম অবস্থা। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের টিফিন ভাতা যদি 60 টাকা বা তার চেয়ে একটু বেশি হয়, এর চেয়ে লজ্জার কোথায় আছে বলেন? নিত্য পণ্যের যে পরিমাণ দাম, সেটির সাথে যদি আপনি সমন্বয় করতে যান, মাসের 15 দিন পরে হাতে কিন্তু আর উদ্বৃত্ত অর্থ থাকে না। একই অবস্থা অন্যান্য শিক্ষকদেরও। যুগের পর যুগ নেই পদোন্নতি, বেতন দেয়া হয় 13তম গ্রেডে। শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারীর গ্রেডে বেতন দিয়ে সুনাগরিক তৈরির দায়িত্ব দেয়াকে বৈষম্যমূলক বলছেন তারা। সরকারি পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলোতে একই শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ, তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে। আমাদেরকে কিন্তু 13তম গ্রেড দিয়ে
তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে রাখা হয়েছে। চাকরির শুরু থেকে আমরা সহকারী শিক্ষক হিসাবে ঢুকি, আমরা সহকারী শিক্ষক হিসাবেই রিটায়ারে চলে যাই। বৈষম্যটা অনেক বেশি। সরকারি আসে আশ্বাস দেয় যে এই করব, আপনাদের এই করব, প্রমোশন দিব, সবাই শুভঙ্করের ফাঁকির মতন অবস্থা। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, অঙ্কে যা $170। মালদ্বীপের শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকদের তুলনায় প্রায় 5 গুণ অর্থাৎ $953 বেতন পান। শিক্ষাবিদরা বলছেন, মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে সামাজিক মর্যাদা ও বেতন সহ সুযোগ সুবিধা বাড়ানোর বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে করুণ দশা, আমরা জানি 20 টাকা বেতনে শুরু হয়েছিল এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা, এখনও আমরা সেই জায়গায় রয়ে গেছি। এটি পরিবর্তন করা ছাড়া, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান, অর্থনৈতিক মর্যাদা বাড়ানো ছাড়া কোনোভাবেই আমি মনে করি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রাথমিক শিক্ষকদের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে তারা আন্তরিক। শিক্ষকদের সুবিধাদি অ্যাড্রেস করার জন্য সরকার কিন্তু প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। দেখুন, সেটা আমার মনে হয় যে সরকারের সক্রিয় বিবেচনায় আছে। আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে শেরপুরে 3 উপজেলার প্রায় 40টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ময়মনসিংহে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শেরপুরের নালিতাবাড়ি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহে ধোবাউড়ায় আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতে যাচ্ছি হীরার কাছে। টানা বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের 3টি উপজেলা গতকাল সকাল থেকে প্লাবিত হয়েছে। গতকাল আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটা নালিতাবাড়ি উপজেলার ট্যাংরাখালী মোড়। গতকাল বিকেল 3টে ঠিক কিছু পরপর এই মোড় থেকে, এখান থেকে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির সংযোগ, আঞ্চলিক সংযোগ সড়ক এটিকে বলা হয় ট্যাংরাখালী মোড় থেকে ঝিনাইগাতির সংযোগ সড়ক। গতকাল বিকেল 3টেতেও এই রাস্তার উপরে কোনো পানি ছিল না, দুপাশ ছিল শুকনো, কিন্তু গতকাল বিকেল 3টার পর থেকে হু হু করে পানি আসতে শুরু করে এবং 3টের পর থেকে এই রাস্তাটি ডুবে যায় এবং এই রাস্তাটি সম্পূর্ণ রাস্তাটি পানিতে নিমজ্জিত হয়ে যায়। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি এবং কোথাও গলা সমান পানি লক্ষ্য করেছি আমরা এই রাস্তায়। আমরা দেখেছি, আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন, অনেকে 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব অনেকে আমাকে জানিয়েছেন তারা তাদের বয়সে এখন পর্যন্ত এইরকম বন্যা তারা দেখেননি। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন শেরপুরের নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলার জন্য বন্যার্ত মানুষের খাবার ব্যবস্থা করার জন্য 5000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করার কথা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে জেলা প্রশাসন দাবি করেছেন নালিতাবাড়ি উপজেলায় 1000 প্যাকেট খাবার বিতরণ করেছেন এবং ঝিনাইগাতিতে 200 প্যাকেট খাবার বিতরণ করেছেন। কিন্তু আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা কোনো সরকারি সাহায্য পায়নি। এবং আমরা একটা জিনিস আপনাকে আমি জানিয়ে রাখি, শেরপুরে বন্যার পানিতে গতকাল রাতে নালিতাবাড়ি উপজেলায় 2 জন ব্যক্তির মৃত্যু ঘটনা ঘটেছে। তো শেরপুরে ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন ময়মনসিংহে ধোবাউড়ায় রয়েছে আমাদের সহকর্মী ওবায়দুল হক, আমরা চলে যাব তার কাছে। বৃষ্টি এবং পাহাড়ির ঢলে কিন্তু ময়মনসিংহের ধোবাউড়া এবং হালুয়াঘাট এই 2টি উপজেলার একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই 2টি উপজেলার অন্তত 7টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এবং আমি যে জায়গাটিতে আছি, ধোবাউড়া উপজেলার দক্ষিণ বাইশবাড়ি যে ইউনিয়নটি রয়েছে, এই ইউনিয়নে কিন্তু আমরা এখনো দেখছি যে নেতাই নদীর পার ভেঙে কিন্তু হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এই যে গত বৃহস্পতিবার ভোর থেকে কিন্তু এখানে বৃষ্টিপাত শুরু হয় এবং
সেই সন্ধ্যা থেকে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় ভারী বর্ষণ, যেটা যার কারণে দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও, পুরাকান্দুলিয়া ইউনিয়ন, এই 4টি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে অর্ধশতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এবং এই আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে অন্তত 7টি স্থানে এই দক্ষিণ যে মাইজপাড়া ইউনিয়নটি, এই 7টি স্থানে কিন্তু এই নেতাই নদীর বাঁধ ভেঙেছে এবং ভেঙে মানুষজন কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু সড়কে আশ্রয় নিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্ধারের কোনো কিছু নেই এবং ত্রাণ সহায়তা সেটাই কিন্তু এখন পর্যন্ত বাসিন্দারা পাননি। তো এই ছিল এখনকার সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আরও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শেরপুর এবং ময়মনসিংহে। অবশেষে জোড়া লাগছে সাগরের প্রবল স্রোতে বিলীন হওয়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার অংশ। এতে বিকল্প পথে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি থেকে বেলিহ্যাচারি অংশ পর্যন্ত বিলীন হয়েছে সাগরের আগ্রাসনে। এতে ঝুঁকির মুখে পড়েছে অনেক স্থাপনা। সম্পদ রক্ষায় অনেকেই নিজস্ব অর্থায়নে নির্মাণ করে ছোট ছোট বাঁধ। তারপরও বছরের পর বছর জোড়া লাগেনি মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশ। মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক, যা অনেকটা সরু। এ কারণে সড়কটিতে লেগে থাকে দীর্ঘ যানজট, দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। দীর্ঘদিন পর শুরু হচ্ছে বিলীন হওয়া অংশ পুনর্নির্মাণ। এতে খুশি এলাকাবাসী। এই 2 কিলোমিটার রাস্তাটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে এই কলাতলি মুড়ি পৌঁছাতে। যদি যানজটটা মুক্ত হয় তাহলে গ্যাসে শান্তি পাইলো, আমরা গাড়ি চলে আরামদায়ক হলাম। আমাদের পর্যটন শিল্প এটার জন্য অনেক ভালো উপকার পাবে। প্রতি বছর মেরিন ড্রাইভে ভ্রমণ করেন লাখো পর্যটক। ভেঙে যাওয়া অংশ মেরামত হলে বিকল্প পথের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। এইটার ভিতরে 10 থেকে 12টি হ্যাচারি আছে, যেটা এখন প্রত্যেক দিনই জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে। 15-20টা হোটেল অলরেডি বিজনেসে আছে আর 10-15টা প্রস্তাবিত আছে। এগুলি হইলে পর্যটনের জন্য পর্যটন বিকাশে আরো সহায়ক হবে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি জানান শীঘ্রই শুরু হবে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ। এরপর করা হবে সড়ক পুনর্নির্মাণ। আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব সি ওয়ালের। আর রাস্তার কাজটা যেহেতু জাইকার প্রজেক্ট, এটা একটা প্রজেক্টের অংশ হিসাবে একটা রিভাইজ প্রপোজাল যাবে মিনিস্ট্রিতে। ওইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য 80 কিলোমিটার। 2 দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার অংশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি পার্বত্য জেলা বান্দরবানের মানুষ। 30 বছরে বেশি সময় ধরে চট্টগ্রাম কক্সবাজার রুটে পূরবী পূর্বানী পরিবহন চলাচল করলেও নেই সেবার মান। প্রতিনিয়ত হয়রানির শিকার হন যাত্রীরা। সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে খ্যাত পার্বত্য জেলা বান্দরবান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে এ জেলায়। এছাড়াও ব্যবসা বাণিজ্য, চাকরি, পড়াশোনা সহ নানা কাজে প্রতিদিন বান্দরবান চট্টগ্রাম কক্সবাজার রুটে যাতায়াত করেন কয়েক হাজার বাসিন্দা। একসময় আঁকাবাঁকা সরু সড়ক থাকায় গাড়ি চলাচল অনেকটা বিপজ্জনক হলেও বর্তমানে মহাসড়কে উন্নীত হয়েছে বান্দরবান চট্টগ্রাম সড়ক। ফলে ছোট বড় লাক্সারি সব ধরনের পরিবহন সহজেই চলাচল করতে পারে। তবে পরিবর্তন আসেনি পরিবহন ব্যবস্থায়। দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের দখলে জেলার পরিবহন ব্যবস্থা। চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীদের সেবায় রয়েছে মাত্র 2টি গণপরিবহন, পূর্বী ও পূর্বানী। এতেও রয়েছে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, হেল্পারদের দুর্ব্যবহার সহ নানা অভিযোগ। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে বান্দরবানে পূর্ব পূর্বানী ছাড়া আর কোনো বাস নাই। নতুন নতুন কোনো বাস এখানে আসুক, সবাই এই এলাকার মানুষের স্বস্তি পাক। পূর্বী পূর্বানী সেবার মান খুবই বাজে, তো সেজন্য আমরা চাই নতুন কোনো গাড়ি আসুক, যেন আমাদের সার্ভিসটা যেন ভালো দেয়। নতুন গাড়ি সংযোজন করা দরকার, স্টাফদের আচার ব্যবহার আরো মানোন্নত করা দরকার। সিন্ডিকেট ভেঙে যাত্রী সেবায় উন্নত পরিবহন চালুর দাবি যাত্রী কল্যাণ সমিতির নেতার। শুধুমাত্র সিন্ডিকেটের কারণে কিন্তু এটি আমরা আশা করতে পারি না, কারণ এখানে যদি সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে
সরকারকেও প্রশাসনকে এটাকে খুঁজে বের করতে হবে। প্রতিদিন ভোর 6টা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে পূর্বী পূর্বানী পরিবহনের 30টিরও বেশি বাস চলাচল করে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। জিআই পণ্যের ঝুড়িতে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মিষ্টি ছানামুখী যুক্ত হওয়ায় আনন্দে ভাসছেন স্থানীয়রা। তারা বলছেন এর মাধ্যমে জেলার নাম উজ্জ্বলের পাশাপাশি উন্মোচিত হয়েছে ব্যবসার নতুন দ্বার। আর রফতানিযোগ্য পণ্যের তালিকায় একে যুক্ত করতে উদ্যোগ নেয় কথা জানিয়েছে জেলা প্রশাসন। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। দেখতে চতুর্ভুজ আকৃতির মিষ্টির উপরের অংশে চিনির আবরণ, ভেতরে দুধের ছানা, এর নাম ছানামুখী। খাবারটির স্বাদের ভিন্নতা যে কাউকে আকৃষ্ট করবে। এই মিষ্টি সবচেয়ে বেশি উৎপাদন হয় ব্রাহ্মণবাড়িয়ায়। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিষ্টান্নটি জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়। এতে খুশির জোয়ার বইছে মিষ্টি ব্যবসায়ী সহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে। ছানাটা কাইটটা এবার পানি জড়াইয়া মার্কিন কাপড়ে আমরা লটকে বাইন্দা থই, এই আধা ঘন্টা 1 ঘন্টা যখন পানিটা জ্বর একটু শক্ত হয়, এরপরে খাইটা পিস করে আমরা চিনি শিরাতে সিদ্ধ করি ছানামুখীটা। খুবই আনন্দিত, খুবই খুশি যেন সেই সুনাম ঠিক থাকে, সেই দোয়া সবাই করবেন। আমাদের একটা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, ব্রাহ্মণবাড়িয়ার বাসীর গর্ব। এই ছানামুখীগুলো আমরা একদম সুস্বাদু। তারপরে ছানামুখীগুলো অরিজিনাল আপনার ছানা থেকে করা হয়। আমরা ইন্ডিয়ান পাকিস্তানি বন্ধু বান্ধব যারা আছে এদেরকে আমরা গিফট করি, এবং আরব দেশের যারা আছে। রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় ছানামুখীকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসন। উৎপাদনকারী যারা আছেন তাদের সাথে এবং সুধীজন যারা আছেন তাদের সাথে আমরা সবাই বসে যে এটাকে আরও দেশে এবং বিদেশে এটাকে কিভাবে বিস্তৃত করা যায়, সেটা রপ্তানি পণ্য হিসেবে এটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায় সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করব। ব্যবসায়ীদের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ সিনেমা রোড, মাতৃ ভান্ডার সহ মহাদেবপট্টির অন্তত 20টি মিষ্টি দোকানে ছানামুখী উৎপাদন হয়। এসব দোকানে প্রতি মাসে অন্তত 60 লাখ টাকার বেশি ছানামুখী বিক্রি হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাফুফের বিগত 3 নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এমনটাই দাবি করেছেন বাফুফের নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করা মেজবাউদ্দিন আহমেদ। তবে এবার নির্বাচনকে রাখতে চান প্রভাবমুক্ত। কোনো রাজনৈতিক চাপ আসলে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও জানান তিনি। সারা বছর কোনো খবর না থাকলেও নির্বাচন এলেই উত্তপ্ত হয়ে ওঠে ফুটবল পাড়া। আরও একটা নির্বাচনের অপেক্ষায় ফুটবল ফেডারেশন। টানা 4 বার বাফুফের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন মেজবাউদ্দিন আহমেদ। এবারও তার হাতেই দায়িত্ব দিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। 2008 সালে বাফুফের নির্বাচনে বহিরাগতদের প্রভাব না থাকলেও পরের 3 নির্বাচনে বদলে যায় সবকিছু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রতিটি নির্বাচনেই প্রভাব খাটিয়েছেন কাজী সালাউদ্দিন। বিব্রতকর হলেও তা অকপটে স্বীকার করেছেন মেজবাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সালাউদ্দিন সাহেব যে সুযোগটা পেয়েছেন সেটা অন্যরা পেতে পারতেন। যদি প্রভাবটা না থাকতো নিরপেক্ষ একজন পেতে পারতেন, পাই নাই। ফলে নির্বাচনটা নিয়ে এটা আসলে একটা ঘেরাওর মধ্যে নির্বাচনের মতো। আমরা যতই সুষ্ঠু নির্বাচন করি না কেন, ওই বাহ্যিক পরিবেশটা যদি ভালো না হয় তখন আপনি কখনোই মনে করবেন না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রথম দিকে চাপ নিলেও বাফুফের নির্বাচন নিয়ে এখন আর চাপ নেন না সাবেক এই আমলা। একে তো ভোটার সংখ্যা কম, তার উপর প্রতিযোগিতা কমে যাওয়ায় বাফুফের নির্বাচনকে বড় করে দেখছেন না তিনি। সালাউদ্দিনদের বৈধতা নিয়ে 1982 সালে এরশাদের আমলে মাঠে মারামারির জন্য সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। সুতরাং তারা অবৈধ এই একটা মামলা আমাদের সামনে আসছিল। তো এগুলো হ্যান্ডেল করা কঠিন। আবার তখন মিলিটারি গভর্নমেন্ট, তখন চাপ মনে করছিল। কিন্তু তারপরে থেকে এটা একটা আনন্দের কাজ, জাস্ট একটা লেজার টাইম। ভোট হচ্ছে অল্প ভোট, কিন্তু এটার আওয়াজটা বেশি। এই আওয়াজটা বেশি হলে এই জন্য যে প্রার্থীরা সব বিএপি, আর এখানে নানা কথা আকাশে উড়ে বেড়ায়, যে কোটি কোটি টাকা ভেসে বেড়ায়। তবে এবারের নির্বাচনকে বাহ্যিক প্রভাব মুক্ত রাখতে চান প্রধান নির্বাচন কমিশনার। কোনো ধরনের রাজনৈতিক চাপ আসলেও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। আমি যখন দেখবো যে কোনো পলিটিক্যাল চাপ আছে যেটা আমি মেনে নিতে পারি না, দরকার হলে আমি রিজাইন দেবো, কিন্তু ওইগুলোতে বোর্ড অন করা তো যায় না।
তাহলে নির্বাচন করার দরকারটা কি? দ্রুতই সভা করবে নতুন নির্বাচন কমিশন, সেখানেই নিজেদের পরবর্তী কার্যক্রম ঠিক করবেন দায়িত্বপ্রাপ্তরা। চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেলেই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ও আলোচিত রাজনীতিবিদ অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, উত্তরায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত। দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।